তাই খেতে হয়, সেই জন্য দিয়ে খাবার। এই দেখো কি সুন্দর অনবদ্য একটা দেখতে হয়েছে। আর যে আমি ক্যান্সার আক্রান্ত, এটা আমি বসে মানে বলে কোনো সিম্পাতি নেওয়ার কোনো চেষ্টা করছি না, কারণ সেই সময়গুলোতে আমি ভিডিও বানাতাম না। আর সেই সুন্দরা জীবনের সহজবার চ্যানেলে তোমাদের স্বাগত। নতুন একটা দিনে আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। এখন ঘড়ির কাঁটা হচ্ছে 10টা 25। হাজব্যান্ড এইসবে বেরিয়ে গেল, কিছু টিফিন রেডি করছিলাম, দেখো গ্যাসটা অফ করতেই ভুলে গেছি। এই যে ব্রেড এখানে সেঁকে নিয়েছি, এটা বাবা আমি খাবো, ওদেরকে দিয়ে দিয়েছি। ছেলে ব্যায়ামে গেছে, এখনো আসেনি, এবার আসবে। আর আজকে ভেজেছি, দেখাচ্ছি তোমাদেরকে, চলো। আজকে ভেজেছি কুমড়ো ভাজা। কুমড়োটা খুব ভালো ছিল। কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু সেদ্ধ দিয়েছি, জানো। কালকের একটু ডিমের কারি আছে, এই দিয়ে আর ডাল দিয়ে ছেলে খেয়ে চলে যাবে। আর ভাতও রেডি করে নিয়েছি, নিয়ে এর মধ্যে রেখেছি। ছেলের মতো ভাত আছে, হাজবেন্ড ভাত খেয়ে চলে গেছে। আর তারপর তো দুপুরবেলা তো জানোই আমি আবার নতুন করে ভাত বসাই। শীতকালে গরম ভাত যে কোনো জিনিস দিয়ে, যে কোনো জিনিস মানে কি, বিশেষ করে ঘি, আমার যেটা ব্যক্তিগতভাবে ভালো লাগে, ঘি, আলু সেদ্ধ, বেগুন ভাজা, এই হলেই আমার খাওয়া হয়ে যাবে। আমার আবার মাছ মাংস এরকম দরকার নেই যে নিতেই হবে, সেরকম দরকার নেই। তোমার ছেলের এখন অল্প বয়সী ছেলে, ওদের রুচিবোধটা তো একটু অন্যরকম, ওদেরকে করে দিতে হয়। তবে হাজবেন্ড, আমার বাবার মায়ের কোনো খাবার জ্বালা নেই। তার টিফিনটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে বসে আজকে কিছু ভাইটাল কথাবার্তা বলার আছে। আমাদের এই শরীর নিয়ে কিছু কথাবার্তা, কারণ দুর্যোগ, শারীরিক সমস্যা, এইসব নিয়ে তো মানুষকে চলতে হয়। তা আমি তো সেরকম জিনিসের মধ্যে দিয়ে চলছি বিগত 5 বছর ধরে। তারই কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু থেকো অবশ্যই আমার সাথে, আর স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখতে থেকো। আজকে তো বৃহস্পতিবার, সকালবেলা পুজো টুজো হয়ে গেছে। দেখো বললাম যে তোমাদের সাথে ভাইটাল কথাবার্তা বলবো, কিন্তু এটাও কিন্তু ভাইটাল। সকালবেলা পুজো, সংসারের কাজকর্ম, এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এগুলো যদি সুষ্ঠুভাবে হয়, মনের দিক থেকে অনেক শান্তি পাওয়া যায়। আর মন শান্ত থাকলে শরীরও শান্ত থাকে। তাই পুজো সকালবেলা সব গুছিয়ে গাছিয়ে আমি সব রেডি করে দিয়ে হাজব্যান্ড খালি ঠাকুরকে খেতে দিয়ে বৃহস্পতিবারের বইটা পড়ে ফেলে। এখন তোমরা যদি বলো তুমি তো গৃহের লক্ষ্মী, তুমি কেন বইটা পড়ো না, হাজব্যান্ডকে দিয়ে পড়াও। দেখো, একটা গৃহের লক্ষ্মী স্ত্রী ভাব শুধুমাত্র যে মহিলারাই আনতে পারে তা নয়, পুরুষ এবং মহিলা নিয়ে একটি সম্পূর্ণ সংসার, সেখানে দুজনেরই কোঅপারেশন খুব দরকার আছে। তাই সংসারের যাবতীয় কাজকর্ম দুজনে ভাগ করে নিয়ে করতে পারলে তার থেকে সুখের আর কিছু হতে পারে না। তা আমার ঠাকুর ঘর বলতে তো সেরকম কিছু নেই, ঘরের মধ্যেই ঠাকুর থাকে, সেটাকে তোমাদের সাথে মানে তোমাদেরকে দর্শন করালাম। কেমন লাগলো বলো অবশ্যই। আর আজকে তোমরা হয়তো খেয়াল করে থাকবে, আজকে আমার সব কাজ মনে হচ্ছে উল্টো পাল্টা হবে। কেন বলো তো, সকালবেলা তাড়াহুড়োতে আমি উল্টো ম্যাক্সি পরে ফেলেছি। এই দেখো, সেলাই দেখলেই বুঝতে পারবে। এখন আমি দেখছি যে উল্টো ম্যাক্সি আমি পরে তোমাদের সাথে কথা বলছি। তোমরা ঘরের হয়ে গেছো, ইগনোর করো একটু। এরকম হয় ভুলভ্রান্তি, সকালবেলা কাজকর্মের এত তাড়া থাকে, তখন এরকম ভুলভ্রান্তি হয়ে যায়। মানে আমি স্নান করে উঠেছি 9টার সময়, তারপর এত কিছু করে 10টার মধ্যে রেডি করে দেওয়া, তার মধ্যে পুজো, এই করতে করতেই অনেকটা বেলা হয়ে গেল। তাহলে জলখাবারটা আগে খেয়ে নিই। ছেলের জন্য একটু ছাতুর শরবত করে নিচ্ছি, বেরোবে একটু পরে, কিন্তু সকাল থেকে তো সেরকমভাবে কিছু খাইনি। জল খাবার খাচ্ছিলাম, দেখো আমার প্লেটে খাবার সাজানো, তো এসে যে খেতে চাইলো ওকে খেতে দিতে এলাম। আসলে মারা মনে হয় এরকমই হয়, এগুলো মায়েদের বিশেষত্ব। শুধু আমি বলে নয়, যে কোনো মাই এরকমই করে। তাই তো মা, আমার মাকে দিয়ে দেখেছি। এখন এই ভাবনাগুলো সন্তানদের মনে কতটা গভীরভাবে রেখাপাত করছে সেটা ভবিষ্যতে বলবে, কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্যগুলো আমরা পালন করে যাই। আর সন্তানকেও সেভাবে শেখাই যে যেখানে যেটা করার, যেখানে যেটা কর্তব্য, যেখানে যেটা দায়িত্ব, সেগুলো কিন্তু যথাযথভাবে পালন করলেই কিন্তু মানুষ জীবন সার্থক।
জানি না, আমরা তো অনেক কিছু কথা বলি, আমরাও কি সব কিছু সেইভাবে করতে পারি বলো? এটার কথা তো তোমাদের বলাই হয়নি যেটা ছিল। এটা কি বলো তো? মানকচু, শাশুড়ি মার থেকে শেখা মানকচু বাটা খাওয়া। ওখানে প্রচুর হতো মানকচু শাশুড়ি বেঁচে থাকতে। আর এটা হচ্ছে নারকেল, আর এর মধ্যে পড়বে কালো সর্ষে আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা। সুস্বাদু একটা খুব সুন্দর রেসিপি, আমাদের দেশীয় রেসিপি। তোমরা কে কে খেয়েছো মানকচু বাটা, আর কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর মানকচু বাটা যদি তোমরা অন্যরকমভাবে করো সেটাও আমাকে জানিয়ে দিও। একে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই মানকচুর জোগাড়টা করে নিয়েছি। এখন মানকচুটাকে আমি সরু সরু করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। আর কিছু লঙ্কা না শুকিয়ে গেছিলো, সেই লঙ্কাগুলোকে দিচ্ছি। লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে, কারণ মানকচুতে একটু ঝাল না দিলে ঠিক ভালো লাগে না। আর এখানে সর্ষে নিয়ে নিয়েছি, আর এখানে একটা গোটা নারকেলই দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এটা হচ্ছে ধনে পাতা, ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই দিয়ে এবার মানকচু বাটা হয়ে যাবে। আর মিক্সার গ্রাইন্ডার রেডি আছে, মিক্সার গ্রাইন্ডারে এবার মানকচুটা বেটে নিই। পুরো মানকচুটা আমি দিইনি, কারণ ওকে ঘোরাবার মতো জায়গা দিতে হবে। সেই জন্য আমি প্রথমে একটু মানকচু দিয়ে নিয়েছি, তারপরে সর্ষেটাকে দিয়ে দিয়েছি, তারপরে আবার দেখো সর্ষে এখানে দিয়ে দিয়েছি, আর তারপরে আবার খানিকটা মানকচু দিয়েছি। দিয়ে এটাকে আগে গ্রাইন্ডারে খানিকক্ষণ ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে না চামচ দিয়ে একটু ওলট পালট করতে হবে। তারপরে বাদ বাকি যে মানকচু সেগুলো দেবো, কাঁচা লঙ্কা দেবো, সেগুলো পরপর দিতে থাকবো। যারা মিক্সার গ্রাইন্ডারে বাটো তারা এইভাবেই বাটবে, তাহলে দেখবে তাড়াতাড়ি হবে। আর একদম মিহি না হওয়া পর্যন্ত বাটতে থাকবো। দেখো খানিকটা খানিকটা বাটা হয়েছে, বাটা এরকম এরকম যখন হবে তখন কিছুটা কিছুটা করে করে না কচু দিয়ে দিতে হবে, বুঝেছো? আমি আরেকটু কচু দিয়ে দিই এর মধ্যে, এক মুঠো দিয়ে আবার এটাকে বেটে নেবো। এখনও ধনে পাতা দিইনি, তবে 1 চামচ নুন দিয়েছি এর মধ্যে, তবে পরিমাণ মতো নুন। তারপরে আবার দিয়ে দেবো লাস্টের দিকে যখন একদম হয়ে যাবে। তারপরে একদম করে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো পরপর দিতে দিতে আমি বেটে নেবো, একদম লাস্টে নারকেলটা দেবো। মানকচু বাটা আমার রেডি, একদম রেডি করে ভাগবট বড় হয়ে গেছে। মানে দেখো এগুলো তো মানে রোজ রোজ হয় না, তবে যখনই বাটি তখন সবাইকে দিয়ে খেতে হয়, সেই জন্য দিয়ে খাবার। এই দেখো কি সুন্দর অনবদ্য একটা দেখতে হয়েছে, আর ঝাঁঝও বেশ ভালো হয়েছে। আর কিছুটা আমাদের জন্য এখানে আছে, এটা আমি দিয়ে আসি, তারপরে এটাকে ঢেলে নেব। এখানেও আছে অনেকটা। তবে রেসিপিটা কেমন লাগলো তোমরা করে খেয়ে দেখতে পারো, না খেলে আর কি করে বলবে বলো। গরম ভাতের সাথে মানকচু বাটা দারুণ লাগে। এর মধ্যে ওই যে দেখিয়ে দিলাম কী কী দিয়েছি, সেগুলো তো বলেই দিয়েছি আগে। চিলড্রেন্স ডেতে মাম্মামের সাথে কাটানো কিছুটা সময়, নতুন সাজে সেজে উঠেছে মাম্মাম, আর ওর সাথে একটু বকবকানি। শিশু সুলভ মন নিয়ে শিশুদের সাথে মিশতে ভীষণ ভালো লাগে। আর এর থেকে সুন্দর সময় মনে আর কোনো কিছুতে কাটানো যায় না, কারণ আমরা সব কিছুই যা কথাবার্তা বড়রা বলি, সব কিছুর পেছনেই কিছু না কিছু স্বার্থ, কিছু না কিছু কার্যসিদ্ধি করার প্রয়াস এগুলো থাকে, যেটা বাচ্চাদের সাথে মেলামেশা করলে ওই তরফ থেকে এরকম কোনো কিছু থাকে না বলে তাদের সাথে অনেক বেশি সুন্দরভাবে কথাবার্তা বলা যায় এবং অনেক বেশি সাবলীলভাবে কথাবার্তা বলা যায়, যেটা বড়দের সাথে বলা যায় না। ভাইটাল ব্যাপারটা হচ্ছে যে তোমরা যারা আমার নতুন বন্ধু তারা হয়তো জানবে না, কিন্তু পুরনো বন্ধুরা জেনে থাকবে যে আমি ক্যান্সার আক্রান্ত। এটা আমি বসে মানে বলে কোনো সিম্পাতি নেওয়ার কোনো চেষ্টা করছি না, কারণ সেই সময়গুলোতে আমি ভিডিও বানাতাম না। আর সেই সময় থেকে অনেকটা ভালো সময়ের মধ্যে দিয়ে এখন আমি যাচ্ছি, অনেকটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন আমি এখন করছি। তা সেই সময়টা যখন আমার পরিবারের লোকজন আমার পাশে থেকে আমার মানসিক জোরকে বাড়িয়েছে, সেরকমভাবে আমিও মানসিক জোরকে ধরে রাখার চেষ্টা করেছি। যে কোনো জিনিসের ক্ষেত্রেই মানসিক জোর বজায় রাখাটা খুব দরকার। তবে প্রথমে যে ধাক্কাটা, সেই ধাক্কাটা জোরে লেগেছিল। তবে সেই বলে না, জোর কা ধাক্কা ধীরে সে লাগা, সত্যি জোরে ধাক্কাটা কিন্তু আস্তে আস্তে এমন
পুরো শরীর এবং মনের মধ্যে ছেয়ে গেছিল, যে আমি ভেবেই নিয়েছিলাম যে আর কদিনের জন্য আমার যা কিছু চাওয়া পাওয়াগুলোকে না পূরণ করে নিতে হবে। আমার হাজব্যান্ড বিশেষ করে আমার সামনে একদমই মুখ ভার করে থাকতো না, সব এমনভাবে সে মানে আচরণ করতো যেন কিছুই হয়নি, আমার খুব স্বাভাবিক একটা জিনিস হয়েছে, আমি ভালো হয়ে যাব। কিন্তু মায়ের মুখ দেখে আমি খুব ভেঙে পড়তাম। মা ভীষণ কান্নাকাটি করতো, মায়ের শারীরিক অবস্থার ভীষণ অবনতি হয়েছিল, চেহারা একদম ভেঙে গেছিলো। তার সাথে সাথে আমার শ্বশুরবাড়ির লোকজন, বাপের বাড়ির আরও যারা আছে, প্রত্যেকেই মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে গেছিলো। তার সাথে সাথে আমি তো বিপর্যস্ত হয়েই ছিলাম, কারণ সব কিছুই আমার সামনেই হয়েছিল, কোনো কিছুই আমার থেকে গোপন রাখা হয়নি। কারণ আমি তো একদম বাচ্চা নয় যে কিছুই বুঝতে পারছি না। আর কথাবার্তা যখন বন্ধ হয়ে গেছিলো তখন তো ভীষণ খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছি। তাই যে এই কথাই বলবো যে আমার যে সময়ে রোগটা ধরা পড়েছিল 2020-তে, সেই সময়টা ছিল একটা স্তব্ধতার সময়, লকডাউনের সময়, মানুষের জীবন স্তব্ধ হতে চলেছে। তা সেই সময় আর একটা স্তব্ধতা আমার জীবনকে গ্রাস করে বসলো। সেই স্তব্ধতাকে অবশ্য আস্তে আস্তে কাটিয়ে উঠেছে আমার পরিবার, এবং সেই পরিবারের লোকজন আমার মানসিক জোরকেও বাড়াবার চেষ্টা করেছে। কিন্তু লকডাউন হওয়ার জন্য সবসময় হয়তো সবাই সশরীরে আমার সামনে উপস্থিত হতে পারেনি, কিন্তু মানসিক জোরকে যারা দূরে ছিল তারা দূর থেকেও মানসিক জোরকে বজায় রাখার চেষ্টা করেছে, আর যারা কাছে ছিল তারা তো সবসময় পাশেই ছিল। তা এটাই আমি বলবো যে জীবনের ক্ষেত্রেও আমরা যে যখন সংসার জীবন যাপন করি, বা পরিবারের পরিবার বিভিন্ন রকমের হয়, পরিবারের মধ্যে পারিবারিক অশান্তি, পারিবারিক জীবন যন্ত্রণা অনেক সময় এসে পড়ে। তা সেটাও কিন্তু এই রোগের থেকে খুব একটা কম নয়। সেটাও আমার মনে হয় কি যে এরকম ক্যান্সারের মতোই একটা মানে বিশাল বড় একটা রোগ। এই রোগ কিন্তু মানুষের জীবনকে শেষ করে দিতে পারে। তা সব ক্ষেত্রেই কিন্তু মানসিক জোর আর সুস্থ চিন্তা ভাবনা আর মনটাকে নিজের আয়ত্তের মধ্যে রাখাটা খুব জরুরি। এটা যদি করা যায়, সব বিরূপ পরিস্থিতিকেই কিন্তু আটকানো যায়। আটকানো না গেলেও উতরে যাওয়া যায়। তাই উতরে যাওয়ার ক্যাপাসিটি থাকা প্রত্যেকেরই খুব দরকার। আর আজকে তো রোগ ভোগ নিয়ে সেরমভাবে কিছু বলছি না, আর বলতে আমার ইচ্ছাও করে না। দেখো আমার প্রত্যেকটা বলে খুব মানে মাঝে মাঝে যখন কেউ বলে যে এটা সম্বন্ধে বলা দরকার, অনেকে জানে না কিভাবে আমি চিকিৎসা করেছি, এই নিয়ে আমার পুরনো অনেক ভিডিও আছে, তাও আমি নতুন করে আর একটা ভিডিও করার চেষ্টা করব, যেখানে শুধুমাত্র বসে ওই দিকটাই আলোচনা করা হবে, আর তখন আর অন্য কিছু দেখানো যাবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। তোমরা প্রত্যেকে পাশে থেকো, প্রত্যেকের সাথে থেকো, আর ভিডিওগুলো দেখার চেষ্টা করো, এবং যারা ভিডিও দেখবে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে রেখো, যাতে আমি তাদের পরিবারে যুক্ত হতে পারি। আর প্রত্যেকে খুব ভালো থেকো, শারীরিক সুস্থতা নিয়ে এবং মানসিক সুস্থতা নিয়ে। আজকের মতো তাহলে এটুকুই থাক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো তাহলে টাটা।